আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কার পথের কাঁটা ছিলেন মুসাব্বির, নেপথ্যে যে কারণ। এদিকে হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর। এরপর থাকছে ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি মুসাব্বির নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, মুসাব্বির হত্যার বিচার চাই, আর দোয়া করুন, হে আল্লাহ, শহীদ মুসাব্বিরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার পরিবারের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। কার পথের কাঁটা ছিলেন মুসাব্বির, নেপথ্যে যে কারণ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় 4 আসামি গ্রেপ্তার হয়েছেন। আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ ক্লু বের হয়েছে। এছাড়াও দলের নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া গেছে বিস্ফোরক তথ্য। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু প্রকাশ করতে চাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে খোঁজ নিয়ে জানা যায়, বহুল আলোচিত এই খুনের ঘটনায় প্রভাবশালী এক ব্যক্তির গোপন আস্তানা থেকে বের হয় 5টি আগ্নেয়াস্ত্র। ঘটনার অন্তত 15 দিন আগে এসব অস্ত্র বের করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় 2টি, আর 3টি অস্ত্র রাখা হয়েছিল ব্যাকআপ হিসাবে। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এসব অস্ত্রের কোনো হদিশ পাচ্ছেন না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, আস্তানা থেকে অস্ত্রগুলো বের হয় কাটআউট পদ্ধতিতে। মিশন শেষে সেগুলো ফেরত যায় একইভাবে। কাটআউট পদ্ধতিতে অস্ত্র যায় কয়েক হাত ঘুরে, এবং অস্ত্রের বাহকরা কেউ কাউকে চিনতে পারেন না। যে কারণে বারবার অভিযান চালিয়েও এ পর্যন্ত অস্ত্র উদ্ধারে সুফল পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রভাবশালীর আস্তানা থেকে অস্ত্রগুলো বের করার পর বেশ কয়েকটি হাতবদল করে কিলিং মিশনের আগে দেওয়া হয় শুটারদের কাছে। কাজ শেষে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অস্ত্রগুলো ফিরিয়ে নেওয়া হয় আস্তানায়। কাটআউট পদ্ধতিতে হাতবদল হওয়ায় অস্ত্রগুলো উদ্ধারে রীতিমতো হিমশিম খাচ্ছেন গোয়েন্দারা। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তাদের কয়েকটি অভিযান কার্যত ব্যর্থ হয়। সূত্র আরও জানায়, মুসাব্বির হত্যায় সাঁই ছিল শীর্ষ পর্যায়ের এক রাজনৈতিক নেতারও। হত্যাকাণ্ডের পরিকল্পনার বিষয়টি তিনি আগে থেকে জানলেও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি। প্রকারান্তরে সহযোগিতা করেছেন প্রভাবশালীকেই। কাউরানবাজার সহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, দখল সহ একছত্র আধিপত্য বিস্তারে প্রভাবশালীর গলার কাঁটা হয়ে উঠেছিলেন মুসাব্বির। আড়ালে থাকা ওই প্রভাবশালীর যাবতীয় কর্মযজ্ঞের নেতৃত্ব দেন স্থানীয় এক ব্যক্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সিদ্ধহস্ত অপর এক ব্যক্তি। এই দুইজন হলেন প্রভাবশালীর বিশ্বস্ত সহচর। এছাড়াও মিশন বাস্তবায়নে বিভিন্ন স্তরে প্রকাশ্যে ও গোপনে সক্রিয় ছিল অনেকেই। প্রভাবশালী ব্যক্তির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে টার্গেটকে ঘায়েল করে থাকেন। মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্লু রাখতে চান না। অস্ত্র হাতবদলে তিনি সবসময়ই অনুসরণ করেন কাটআউট পদ্ধতি। গোপন আস্তানা থেকে শুটার পর্যন্ত কয়েক হাত ঘুরে অস্ত্রগুলো আসে। অস্ত্র হাতবদলের সময় সংশ্লিষ্টদের চেহারা ঢেকে রাখা হয়। এ কারণে একজন আরেকজনকে চিনতে পারেন না। বাহকরা অস্ত্রের গন্তব্য বা ব্যবহারের উদ্দেশ্য টের পান না। মুসাব্বির হত্যায়ও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। একইভাবে তার সিদ্ধহস্ত পরিচয় রেখেছেন। কিলিং মিশন শেষে অস্ত্রগুলো ফিরে গেছে আস্তানায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও এর জট ভাঙতে পারেননি। গোয়েন্দারা প্রভাবশালীর গোপন আস্তানার হদিশ এখনও না পেলেও একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী একটি এলাকায় প্রভাবশালীর এক সহযোগীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সেখানে বিভিন্ন সময়ে রাত্রি যাপন করেন। বেশিরভাগ সময়ই তিনি বিদেশে অবস্থান করেন। যে সময়ে দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটে, ওই সময়ে তিনি কখনো দেশে থাকেন না।
ঘটনা ঘটার পর যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে, সেজন্য তিনি ওই সময় দেশের বাইরে অবস্থান করেন। মুসাব্বির হত্যার সময়ও সম্ভবত তিনি বিদেশে ছিলেন। তিনি দেশে থাকলে রাজধানীর অদূরে অবস্থিত তার সহযোগীর ব্যবসা প্রতিষ্ঠানেই বেশিরভাগ সময় কাটান। গত ৭ জানুয়ারি রাত 8:30টার দিকে কাউরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির ওরফে জোহার বানী। এ ঘটনায় কাউরান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে মাসুদও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, আমাদের তদন্তে 2 জন শুটারের মাধ্যমে 2টি অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলো উদ্ধার এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকেলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না। বুধবার 14 জানুয়ারি দুপুর 2:40 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। ওসমান হাদিকে নিয়ে রাবেয়া ইসলাম শম্পার দেওয়া পোস্ট হুবহু তুলে ধরা হলো। ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকেলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের 2টি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই, সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকেলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকেলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলোকে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য, নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার। আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন? যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকেলাব মঞ্চের ভাই বোনগুলোকে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। শহীদ শরীফ ওসমান বিন হাদি।